আব্দুল নূর তুষার গত ২৮ সেপ্টেম্বর উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন ২ মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি যে আমি কখন নেমে যাই। নিজ এলাকার নামে বড় অঙ্কের বরাদ্দ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ১৪ আগস্ট বলেছিলেন তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন। আজ দেশের শীর্ষ একটি গণমাধ্যম দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে বলেছে যে ছাত্র প্রতিনিধিদের কেউ না কেউ উপদেষ্টা পরিষদে শেষ পর্যন্ত থাকুক, এটা চান ছাত্র উপদেষ্টারা। তারা মনে করেন না থাকলে উপদেষ্টা পরিষদেরই কেউ কেউ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। গেল দুদিন বিএনপি, জামাত, এনসিপি ৩ দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করে উপদেষ্টা পরিষদে থাকা দল ঘনিষ্ঠদের বিষয়ে একরকম বিচার দিয়ে এসেছে, পদক্ষেপ নিতে বলেছে। গণমাধ্যমের দায়িত্বশীল সূত্র যদি সত্য হয় তাহলে এখন উপদেষ্টারাও আসলে উপদেষ্টাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করছেন। এই যে এত অনাস্থা লইয়া এই উপদেষ্টা পরিষদ কেমন করিয়া একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দিবেন? আমি একটা লেম যোগ করি, সেটা হচ্ছে অবস্থা এরকম দাঁড়িয়েছে যে যিনি ইন্টারিম তিনি কেয়ারটেকার হবেন। এটা অনেকটা ছায়াছবিতে আপনি দেখবেন যে নায়ক নায়িকা হচ্ছে মূল নাচ গান করে আর আইটেম ড্যান্সার এসে শুধু আইটেমের সময় নাচে। তো মূল নায়ক নায়িকাকে এখন আইটেম ড্যান্সার হতে বলা হচ্ছে আর কি, যে আপনি সিনেমার একটা অংশে শুধু আইটেম নাচবেন। তো আমি আরও একটা বিষয় আপনার সাথে একমত। আসিফ ভাই, আমার ধারণা তার ব্যাপারে সবাই একমত হবেন, কেননা বাকিরা তো আসিফ ভাইয়ের ছাত্র। দুটি দল তাকে মনোনয়ন দিয়েছে আর বাকিরা তো ছাত্রই, ফলে আসিফ ভাই বিতর্কের ঊর্ধ্বে বলে আমরা ধারণা করছি। কিন্তু যে সমস্যাটি দেখা দিয়েছে সেটি হচ্ছে, একটু আগে আমার ছোট ভাই একটা অভিযোগ করেছে যে লন্ডন বৈঠকের পরে জুলাই সনদ পরবর্তী সংসদ বাস্তবায়ন করবে, এই কথাটা উঠেছে। কিন্তু জুলাই সনদ তো পরবর্তী সংসদই বাস্তবায়ন করবে নিশ্চয়ই। এই জুলাই সনদে যে ৮৪টি প্রস্তাব রয়েছে বা অঙ্গীকার, সেই অঙ্গীকার যদি এরাই বাস্তবায়ন করে তারপরে যাবেন চিন্তা করেন, তাহলে তো ইনশাআল্লাহ শেখ হাসিনা বলেছিলেন ২০৪১, এদের তো ২০৫১ সালে যেতে হবে। তো সেটা তো আসলে সম্ভব না। ফলে জুলাই সনদ সকলে অঙ্গীকার করবে এবং সেটা পরবর্তী একাধিক সংসদ বাস্তবায়ন করবে। যদি আগামী ৫ বছরে না হয় তার পরের সংসদ এটা বাস্তবায়ন করবে, এটাই আমাদের ধারণা। এরপর হচ্ছে যে আরেকটি বিষয় এসেছে যে হয়তো কিছু ঘনিষ্ঠতা আছে, পুরনো ঘনিষ্ঠতা, বন্ধু একসাথে পড়াশোনা করেছে, সেই জন্যই ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। কিন্তু ঘনিষ্ঠতার এই বিষয়টি যদি আমরা উপেক্ষা করি তাহলে একই ধরনের ঘনিষ্ঠতার অভিযোগে কিন্তু অনেককে দোষর বলা হচ্ছে। এমন কি হবে বাংলাদেশে যে কারো কোনো আওয়ামী লীগের বন্ধু নাই বা কোনো দিন ছিল না, এবং আওয়ামী লীগ করেছে বলে কি বন্ধুত্ব ধ্বংস করে দিয়েছে? সেরকম না। কিন্তু আমরা দেখেছি এরকম প্রচুর ট্যাগিং হয়েছে, যেখানে আমি আমার মেডিকেল কলেজের বড় আপার সাথে একটি চিত্র প্রদর্শনীতে দাঁড়িয়ে ছবি তুলেছি, আমাকে বলা হয়েছে আমি দোষর, বলা হচ্ছে সফট আওয়ামী লীগ। আপনার এই অনুষ্ঠানের মধ্যে একজন বলেছিলেন। তাহলে একজন ঘনিষ্ঠতা থাকলে, বন্ধুত্ব থাকলে সে হয়ে যাবে দোষর, আর অন্যদের সাথে বন্ধুত্বজনিত ঘনিষ্ঠতা থাকলে সে পক্ষপাতদুষ্ট হবে না? এটা তো অযৌক্তিক, এটা স্ববিরোধী। এই কারণেই বিএনপি আমার ধারণায় অভিযোগটা করেছে যে দল ঘনিষ্ঠ উপদেষ্টা যাদের বাড়িতে সন্ধ্যার সময় অনেকে গিয়ে মানে এক ধরনের বন্ধুত্বপূর্ণ আড্ডা দেন, এবং সবচাইতে নিরপেক্ষ উপদেষ্টা যিনি তার ছাগল এনে খেয়ে ফেলেন, তো সেই রকম একটি ঘটনা ঘটলে তো আসলে সেই উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে। কারণ উনি একে তো বন্ধু বান্ধবদেরকে আপ্যায়ন করছেন, অন্যদিকে অন্য উপদেষ্টা ছাগল সহ আপ্যায়ন করছেন। তো এইটা তো একটা বিষয়, এবং এইসব কারণেই এই সন্দেহ জাগ্রত হয়েছে। সন্দেহ কিন্তু ধীরে ধীরে জাগ্রত হয়, এটা কিন্তু একদিনে জাগে না। এবং এই সন্দেহ সৃষ্টি করার জন্য আমাদের একটু আগে মান্নান ভাই যেটা বলেছেন যে থানা থেকে আসামি ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু থানাতে যার নামে মামলা নাই তাকে আসামি করতে বাধ্য করা হয়েছে। অর্থাৎ আমার একটু জানার ইচ্ছা যে তারা যখন আপত্তি করেছিলেন তারা কি স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে আপত্তি করেছেন? কারণ এটা তো স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি করা না যায় তাহলে তিনি ব্যর্থ হয়েছেন, এবং এতদিন ধরে যিনি ব্যর্থ হচ্ছেন তিনি কি নির্বাচনের সময় এই উপদেষ্টা পদে থাকবেন কিনা? তাহলে আমার ধারণা ছিল যে যখন কেউ আপত্তি তুলবেন তখন তারা নির্দিষ্টভাবে নাম বলে দেবেন যে এই উপদেষ্টার এই কর্মকাণ্ডের কারণে। আপনার এই কথা বলাতে একটা বিষয় মনে পড়লো, সকলেই বলছেন, ইঙ্গিত দিচ্ছেন অমুক উপদেষ্টা তমুক উপদেষ্টা, কিন্তু কেউ আসলে স্পষ্ট করে নাম কেন বলছে না? আপনার কি মনে হয় এটা কি আসলে রহস্যময়তা নাকি সৌজন্যময়তা, মানে সৌজন্যমূলক আচরণের কারণে করছেন? একটা সৌজন্যমূলক আচরণ,
অবশ্যই সৌজন্যমূলক আচরণ, কেননা আমাদের পুরনো দলগুলি এক ধরনের রাজনৈতিক সৌজন্যের মধ্যে এখনো আছে। নতুন দলগুলির এই সৌজন্যতা কম, কারণ তারা মনে করেন যে বিপ্লবের ভাষাই সম্পূর্ণ আলাদা, যেটা ডিকশনারিতে থাকে না। কিন্তু অন্যান্য জায়গাতে এখনো যেহেতু বহুদিনের রাজনৈতিক অভ্যাস, আমাদের পুরনো দলগুলি এখন এক ধরনের রাজনৈতিক শিষ্টাচার তারা বজায় রাখেন কথাবার্তার মধ্যে। কিন্তু আরেকটি হচ্ছে, এরা নিশ্চিত না যে কাকে বাদ দিতে বলবেন আর প্রধান উপদেষ্টা কাকে বাদ দিবেন, কেননা প্রধান উপদেষ্টা কিন্তু শোনেন কিন্তু শেষ পর্যন্ত নিজের যেটা মনে হয় সেটাই করেন। কারণ এটাও তার দীর্ঘদিনের যে কর্পোরেট প্রতিষ্ঠান পরিচালনার অভ্যাস সেইখান থেকে এসেছে। কর্পোরেট লিডাররা সাধারণত তাদের সমস্ত কর্মচারী থেকে শুরু করে বোর্ডের মেম্বার সবার কথা শোনেন, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তিনি নেন। ফলে আমার ধারণা যে রাজনৈতিক দলগুলি চিন্তিত যে আমরা একজনকে বাদ দিতে বললাম, সে থেকে গেল আর অন্যরা বাদ পড়লো, তখন তো যে থেকে গেল সে জেনে যাবে যে ও তোমরাই আমাকে বাদ দিতে চেয়েছিলে। যেমন প্রশাসনের রদবদল তিনিই করবেন। প্রশাসনের রদবদল নিয়ে আমার মন্তব্য আছে। জি, নিউ ইয়র্কে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শুধু ৭১ নয়, ১৯৪৭ সাল থেকে এই পর্যন্ত জামায়াতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি ও সংগঠনের পক্ষে নিঃশর্তে ক্ষমা চাই, আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। আবারও যদি সবাই তো কষ্ট নাও পেতে পারে, অনেকে তো খুশিও থাকতে পারে। যারা যারা কষ্ট পেয়েছেন সবাইকে মিন করেছেন। আপনি কষ্ট নাও পেতে পারেন, উনি কষ্ট পেতে পারেন, তাহলে উনি ক্ষমা করলেই তো হলো। দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। এই দেশের ৪৭ থেকে আজকের দিন পর্যন্ত জামাত ইসলামীর ব্যক্তি বা সংগঠন দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা চেয়েছেন। এখনো বিশ্বাস করেন যে বাংলাদেশের জন্ম হয়েছে তাতে অনেকে দুঃখ পেয়েছেন? মানে আপনার যুক্তি অনুযায়ী? আমরা তা মনে করি না। বাংলাদেশের জন্মটাকে তো আমরা ওয়েলকাম করেছি। বাংলাদেশের 71-এর পরে আমরা এটাকে তো বাংলাদেশ জিন্দাবাদ বলেছি, এবং বাংলাদেশ জন্মের যে মূল স্পিরিট, যে মিশন এবং ভিশন, এটাকে ধারণ করেই আমরা বাংলাদেশে আছি। ব্যাখ্যা করবেন যে অনেকে তো কষ্ট নাও পেতে পারে। হ্যাঁ, বাংলাদেশের যে আদালত, সর্বোচ্চ আদালত, বাংলাদেশ জামায়াত ইসলামীর আমাদের সম্প্রতি মুক্তি পাওয়া সর্বশেষ যুদ্ধাপরাধ বিচারে যিনি মুক্তি পেয়েছিলেন, এটিএম আজহারুল ইসলাম, তাকে নির্দোষ প্রমাণ করেছেন। তিনি অগ্নিসংযোগ করেন নাই, হত্যা করেন নাই, তারপরে ধর্ষণ করেন নাই। এই যে অভিযোগগুলো তারপরে দেয়া হয়েছিল, এগুলো সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা এবং সাজানো। তার দ্বারা প্রমাণিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর একটা পলিটিক্যাল স্ট্যান্ড ছিল সে সময়, বাট আমাদের নেতৃবৃন্দ সেই সময় এই জাতীয় অন্যায়ের সাথে, অপরাধের সাথে সংযুক্ত ছিল না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওই সময় যাদেরকে বাছাই করে দালাল আইনে নিক্ষিপ্ত করা হয়েছিল তাদের ভিতরেও আমাদের কোনো নেতৃবৃন্দের নাম ছিল না। পরবর্তীতে যে আওয়ামী লীগের আমলে যখন এসে রাজাকারের তালিকা তৈরি করা হলো, সেখানে বেশি দেখা গেল আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, তারপরে অনেক পরে এসে আমরা। এবং বিভিন্ন সময় বাংলাদেশের রাজনীতিতে এই যারা একবারে ওই সময় মানে ঘোষিত এবং বিভিন্ন জায়গায় তাদের নাম লেখা ছিল রাজাকার হিসেবে, তাদেরকে রাষ্ট্রীয় বড় বড় পদে পদায়ন করেছেন বাংলাদেশে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে শুধু বিষয়টা এরকম না। ওই সময় বাংলাদেশে 71-এ আপনার নিজামে ইসলাম পার্টি অনেক বড় রোল প্লে করেছিল, তাদের নাম এখানে কিন্তু আসে নাই। তার মানে 71 পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী তার আদর্শ দিয়ে যখন রাইজিং পজিশনে চলে যাচ্ছে, সেটাকে থামানোর জন্যই মূলত এটা করা হচ্ছে। তারপরেও এদেশে অনেকবার এটা কথা উঠেছে যে আমাদের পক্ষ থেকে ভুল স্বীকার করা উচিত, ক্ষমা চাওয়া উচিত। আমিরে জামাত শুধু উনিই ক্ষমা চান নাই, ইতিপূর্বে গোলাম আজম সাহেবও ক্ষমা চেয়েছেন বায়তুল মুকাররমের উত্তর গেটে, কিন্তু এগুলোকে অনেকে স্কিপ করেছেন। আজকে আরও সর্বশেষ আজকেও এটা বলেছেন। এটার মাধ্যম দিয়ে আমি মনে করি যে এই ইস্যুগুলো আমাদের সমাপ্তি হওয়া উচিত, বারবার পিছনে না যেয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আপনি যে যুক্তিগুলো দিয়েছেন সেগুলো নিশ্চয়ই বাকি অতিথিদের পাল্টা কিছু যুক্তি আছে, মানে আমি এটা নিয়ে আর আগাচ্ছি না। কিন্তু এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির কথা একটু বলছি। তিনি বলেছেন জামাতের রাষ্ট্র ক্ষমতা যাওয়ার প্রশ্নই আসে না। কেন তা মনে করছেন তার ব্যাখ্যায় তিনি লেখেন, দলটির রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী। তারা যতবার ইতিহাসের মঞ্চে ফিরে আসতে চেয়েছে ততবারই জনগণের অন্তর থেকে প্রতিধ্বনি উঠেছে, এই দেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না। তিনি বলেছেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস তুলে ধরে যে কথাগুলো তিনি বলেছেন, যে মাটিতে শহীদ
শহীদের রক্ত মিশে আছে, যে আকাশে মুক্তিযুদ্ধের আহ্বান ধ্বনিত হয়েছিল, সেই বাংলাদেশে বিভাজনের রাজনীতি কখনোই স্থান পাবে না। যদি দিয়ে ক্ষমা চেয়ে যে আকাশে মুক্তিযুদ্ধের আহ্বান ধ্বনিত হয়েছিল, যে মাটিতে শহীদের রক্ত মিশে আছে, সেখানে রাষ্ট্র ক্ষমতায় কি করে যাবেন? আপনাকে ধন্যবাদ। এবং আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকেও তার অবস্থান ব্যক্ত করার জন্য, ক্লিয়ার অবস্থান ব্যক্ত করার জন্য ধন্যবাদ জানাই। আমরা তো গণতন্ত্রে বিশ্বাসী, আমরা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনে বিশ্বাসী। জনগণের পরে ছেড়ে দেন, জনগণ যদি দাঁড়িপাল্লা মার্কায় জামাতের প্রার্থীদেরকে ভোট দিয়ে জিতিয়ে দেয়, তা আপনি কেন জনগণের বিরুদ্ধে যে নিজে নিজে একটা জেহাদ ঘোষণা করবেন? এটা তো কোনো প্রয়োজন নেই। আব্দুল নূর তুষার, ডাক্তার শফিকুর রহমান নিউ ইয়র্কে যেটা বলেছেন যে এই ক্ষমা আমরা কমপক্ষে 3 বার চেয়েছি। গোলাম আজম চেয়েছেন, মতিউর রহমান নিজামী চেয়েছেন, আমিও চেয়েছি। কিছুদিন আগে এটিএম আজহারুল ইসলাম যখন কারামুক্ত হলেন, তখন আমি বলেছি শুধু 71 নয়, 47 সাল থেকে শুরু করে জামায়াতের দ্বারা কারো যদি ক্ষতি হয়ে থাকে তাহলে নিঃশর্ত ক্ষমা চাই। জামায়াতের আমির বলেছেন, আজকের দিন পর্যন্ত আমরা ভুল করিনি, এই কথা বলবো কিভাবে? আমরা মানুষ, আমাদের 100টির মধ্যে 99টি সিদ্ধান্ত সঠিক, একটি তো ব্যাঠিক হতে পারে। সেই ব্যাঠিক সিদ্ধান্তের কারণে আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে, সেক্ষেত্রে আমার মাফ চাইতে অসুবিধা কোথায়? এখন মাফ চাওয়ার পরে বলে এই ভাষায় চাইলে হবে না, ওই ভাষায় চাইতে হবে। বিনা শর্তে মাফ চাইলাম, কোনো শর্ত দিলাম না, তারপর আর বাকি থাকে কোথায়? জামায়াত কি বাংলাদেশের মানুষের কাছে এবার ক্ষমা পাবে কিনা? ক্ষমা পাবে কি পাবে না, এটা তো আসলে একটা সমষ্টিগত সিদ্ধান্ত। তবে ওনার বক্তৃতায় উনি একটা চমৎকার যুক্তি দিয়েছেন। পুরো বক্তৃতাটা তো কেউ উল্লেখ করছে না, আমার ওনার বক্তৃতা ভালোই লাগে। খুবই নম্র ভদ্র মানুষ, এমনকি অসুস্থ যখন হয়ে যান তখনও তিনি বক্তৃতা বন্ধ করেন না। তো উনি বলেছেন যে তখন পাকিস্তান ছিল এবং তারা পাকিস্তান রক্ষা করতে চেয়েছিলেন, এবং পাকিস্তান রক্ষার জন্য তারা পাকিস্তানকে সমর্থন করেছিলেন। কিন্তু পরে 14ই ডিসেম্বর 15ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে তো মানে তদানীন্তন পূর্ব পাকিস্তানে তো পাকিস্তানের পতাকা উড়েছে, আওয়ামী লীগের বহু লোক পাকিস্তানি সরকারের বেতন নিয়েছেন, উনি এগুলাও ওই বক্তৃতায় বলেছেন। কিন্তু বিষয়টা হলো 47 থেকে 71 পর্যন্ত যে ক্ষমা, সেই ক্ষমার মধ্যে কি শুধু এই পূর্ব পাকিস্তানের, যেটা পরে বাংলাদেশ হয়েছে, শুধু আমরাই আছি, নাকি পশ্চিম পাকিস্তানের 47 থেকে 71 পর্যন্ত যে পাকিস্তানকে তারা টেকাতে চেয়েছিলেন তাদের কাছেও ক্ষমা চাইছেন? কারণ একদিকে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে তখন তো পশ্চিম পাকিস্তানের বাকি অর্ধেক তো দুঃখিত হয়েছে। তো 47 থেকে এই যে 71-এর 15ই ডিসেম্বর পর্যন্ত তারা যে পারলেন না পাকিস্তান বাঁচাতে, সেটার জন্য কি তাহলে ক্ষমা হবে? ক্ষমাটা স্পেসিফিক হতে হবে 71 সালের জন্য। মানুষ কিন্তু তাদেরকে 47 থেকে ক্ষমা চাইতে বলে নাই, কারণ একটা রাজনৈতিক দল বহু সিদ্ধান্ত নিতে পারে। সকল সিদ্ধান্তের জন্য একটা জনগণের কাছে কিংবা এইভাবে ব্ল্যাঙ্কেট ক্ষমা প্রার্থনা করার কোনো প্রয়োজনীয়তা নাই। এবং এখন যে ক্ষমার বিষয়টি হয়েছে, এই ক্ষমাটি আসলে তাদের খুব সহজভাবেই তারা চেয়ে ফেলতে পারেন। তাদের যে দল আছে, সেই দলের যে সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি, সেইখানে সভা করতে পারেন এবং সেই সভায় তারা আনুষ্ঠানিকভাবে তাদের কার্যবিবরণীতে এই কোন অপরাধ বা কোন অন্যায় কিংবা কোন ভুলের জন্য তারা এই বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করছেন, সেটা তারা উল্লেখ করে দিয়ে ক্ষমা চেয়ে ফেললে আমার ধারণা যে ক্ষমাটা অনেক প্রসেসড হবে, ক্ষমাটা নির্দিষ্ট হবে। আর যদি 47 থেকে একেবারে 2025 পর্যন্ত, ধরেন আজকের তারিখ পর্যন্ত সকল কিছুকে বিবেচনায় নিতে হয়, তাহলে মূল প্রসঙ্গে এড়িয়ে গিয়ে বহু প্রসঙ্গ আসবে, যে প্রসঙ্গগুলির জন্য আসলে তাদের কোনো ক্ষমা চাওয়ার প্রয়োজন নাই। কেননা ভাষা আন্দোলনের সময় তো গোলাম আজম সাহেব ভাষা আন্দোলনের পক্ষে ছিলেন, তো এটার জন্য উনি কার কাছে ক্ষমা চাইবেন? মানে এটার জন্য জামাত কার কাছ থেকে ক্ষমা চাইবে? তাই সেটা তো চাইবে না, তাই না? কারণ সেটার জন্য তাদের ক্ষমা চাওয়ার কোনো দরকার নাই। ফলে 47 থেকে এই যে 71 পর্যন্ত ভাষা আন্দোলনের সময় নিশ্চয়ই সেই সময়ের যে মুসলিম লীগ সরকার, তারা নিশ্চয়ই অনেক দুঃখ পেয়েছিলেন। তো কেউ যদি দুঃখ পেয়ে থাকেন, ব্যাপারটা সেরকম না। সেই সময় যারা গুলি চালিয়েছিল আমাদের রফিক সালাম, বরকত জব্বারের শরীরে, কিংবা আসাদের রক্তাক্ত সার যারা তৈরি করেছিল, হ্যাঁ, কিংবা আগরতলা ষড়যন্ত্র মামলার সময় সার্জেন্ট জহুরুল হককে যারা হত্যা করেছিল, তাদের কাছে কি তাদের ক্ষমা চাওয়ার দরকার আছে? কোনো তো দরকার নাই। ফলে 47 থেকে 71 নয়, বরং তাদের একটি নির্দিষ্ট কারণ, যে কারণে তাদেরকে সবাই চাপ দিয়ে থাকে, আমি মনে করি যে সেই কারণে তাদের এই ক্ষমাটি স্পেসিফিক্যালি চাইলে আমার ধারণা যে একটা রিকনসিলিয়েশন সবসময় আমরা মনে করি যে রিকনসিলিয়েশনের জায়গায় যাওয়া যেতে পারে। কেননা সারা জীবন মানুষ ঘৃণা, বিদ্বেষ, যুদ্ধংদেহী মনোভাব অথবা এক ধরনের প্রবল বৈরিতার মধ্যে থাকতে পারে না, এবং অনন্তকাল এই বৈরিতা চলতে পারে না। কেননা জেনারেশন বদলেছে, প্রজন্ম বদলেছে, তাই না? আরেকটা ক্ষমা না চাওয়ার প্রবণতা নিয়ে একটু প্রশ্ন করি। ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর
তাজুল ইসলাম বলেছেন যারা এখানে আসামি হয়েছেন তাদের শেখ হাসিনা ও আসাদুজ্জামানের কথা বলেছেন যে তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই, এত বড় অপরাধ করেছেন, দুনিয়ার সবাই জানে এই অপরাধ সংগঠিত হয়েছে, তিনি জানেন, কিন্তু কখনোই তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা পরিলক্ষিত হয়নি। উল্টো তিনি যারা তার বিরুদ্ধে মামলা করেছেন, সাক্ষ্য দিচ্ছেন, তাদের হত্যা করার হুমকি দিয়ে যাচ্ছেন, তাদের বাড়িঘর ধ্বংস করে দেওয়ার কথা বলছেন, তাদের লাশগুলো বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার কথা বলছেন। তাজুল ইসলাম সাহেব বলেন সর্বশেষ তিনি মানে শেখ হাসিনাকে মিন করেছেন, তিনি রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে গন্ডগোল লাগানোর চেষ্টা করেছেন, তিনি সেনাবাহিনীকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন, সেনাবাহিনীকে বলার চেষ্টা করেছেন তোমাদের অফিসারদের বিচার হয়, তোমরা কেন রুখে দাঁড়াচ্ছ না, রাষ্ট্রের মধ্যে একটা সিভিল ওয়ার লাগানোর চেষ্টা করেছেন। কেন এমন নিষ্ঠুর হত্যাযজ্ঞের পরেও অনুশোচনা নাই আব্দুল নূর তুষার? রিমোর্স তো একটি ডিসিশন, এটি কখনো পার্সোনাল ডিসিশন, কখনো দলীয় সিদ্ধান্ত। অনুশোচনা যিনি করবেন তিনি যদি অনুশোচনা না করেন আমরা তাকে চাপ দিতে পারবো না যে আপনি অনুশোচনা করেন। ফলে উনি যদি অনুশোচনা না করেন এর কনসিকুয়েন্সেস বা এর যে রাজনৈতিক পরিণতি সেটা তাকেই বহন করতে হবে। কেননা তিনি প্রথমে যে অনুশোচনা করে সে আসলে কি করে, প্রথমে সে মনে করে যে সে একটা অন্যায় করেছে, প্রথমে সে তার অন্যায়টা স্বীকার করে এবং তারপরে সে সেই অন্যায়ের জন্য অনুশোচনা করে। অনুশোচনা কিন্তু ক্ষমা প্রার্থনা না, রিমোর্স হচ্ছে অনুতাপ, অর্থাৎ আমি এটা কি করলাম, এইটা হচ্ছে অনুতাপ অনুশোচনা। আর আমি যা করেছি সেজন্য আমাকে ক্ষমা করুন, সেইটা হচ্ছে ক্ষমা প্রার্থনা। ফলে যে কোনো ক্ষমার আগে রিমোর্স হইতে হয়, অনুশোচনা অনুতাপটা হতে হয়। ফলে এই যে বক্তব্যটি, এই বক্তব্যটি কিন্তু আইডিওলজিক্যালি এবং যৌক্তিক, আদর্শিকভাবে এবং আমি মনে করি যে যুক্তির দিক থেকে এটা যৌক্তিক। কারণ কেউ যদি অন্যায় করেন তবে তার অনুশোচনা করা উচিত, কিন্তু প্রশ্ন হচ্ছে যিনি অন্যায় করেছেন তিনি এটাকে অন্যায় মনে করছেন কিনা। এখন আমরা কাউকে বলতে পারি না যে আপনার এটা অন্যায়, আপনি আগে অনুশোচনা করেন। তিনি যদি অনুশোচনা না করেন আমরা সেটা বিচার করতে পারি যদি আমাদের আইনে সেই বিচারের ব্যবস্থা থেকে থাকে। ডক্টর সাইমুম পারভেজ, ইসির সাথে বৈঠক করে বিএনপির পক্ষ থেকে 36 দফা প্রস্তাবনা দেওয়া হয়েছে। সেই প্রস্তাবনায় 23 নম্বর দফায় বলা হয়েছে কোনো রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্তৃক বিতর্ক তৈরি করে এমন কোনো বক্তব্য যাতে না দেয় তার প্রাক ব্যবস্থা থাকতে হবে। কেউ সন্ত্রাস চাঁদাবাজির মতো কাজে জড়িত থাকলে সেগুলোও বলা যাবে না। মানে ভোটারদের সন্ত্রাস চাঁদাবাজি দখলদারিত্বের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানালেও সমস্যা হবে না তো? মানে বিএনপি কি বোঝাতে চেয়েছে? না, এই বিষয়ে কথা বলার আগে এখানে অনেকগুলো ইতিহাসের বিষয় নিয়ে কথা হয়েছে, তো আমি অনেকক্ষণ ধরে কথা বলার চেষ্টা করছিলাম, আসলে আমার টান আসে নাই। তা আমি আপনাকে একটু অনুরোধ করব আমাকে একটু সময় দেওয়ার জন্য। আপনাকেও আমি অনুরোধ করব দ্রুত বলার জন্য। না না, কারণ এখানে অনেক কথা বলেছেন, সেগুলো একটু বলা যাবে। এক একজনের কথা বলার স্পেস থাকে একরকম। এখন বিষয়টা হচ্ছে যে 1947 থেকে 1971 পর্যন্ত যে কোনো ধরনের যদি কোনো ভুল করে থাকে তাহলে জামাত ক্ষমা চেয়েছে। এখন আপনি যখন এই কথাটা বলেন তখন 1947 থেকে এই 2025 পর্যন্ত অপরাধ তো অনেক রকমের হয়, মানে অপরাধের একটা লঘুকরণ আমরা এখানে দেখতে পাচ্ছি। এর মধ্যে মানবতা বিরোধী যে অপরাধ এবং অন্যান্য যে অপরাধ, এই দুইটা অপরাধের মধ্যে কিন্তু একটা বড় ধরনের পার্থক্য রয়েছে। তো 1971 সালে আমরা যে অপরাধটা দেখি সেটা একটা গণহত্যার অপরাধ। সেই অপরাধকে আপনি অন্য অপরাধের সাথে যদি বিবেচনা করে একসাথেও যদি মানুষ এখানে আবার যদিও যদি ব্যবহার করে আপনি যখন করছেন তখন স্টিল আপনি একটা ডিনায়ালের মধ্যে বসবাস করছেন। যে কারণে আমি বলতে চাই যে জামাত ইসলামী এখনও আসলে তাদের মধ্যে রিমোর্সটা জন্ম নেয়নি বা তারা আসলে বুঝতে পারেনি যে 1971 সালে তাদের যে রোলটা ছিল সেই যে অপরাধ, সেই অপরাধটা অন্যান্য অপরাধের চাইতে একটু অন্যরকম। কিন্তু 1971 সাল নিয়ে কথা বলার একটা বিপদ আছে, এখন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার একটা বিপদ আছে। কারণ ওই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে এমনভাবে ব্যবহার করেছে, মুক্তিযুদ্ধের যে নেতা শেখ মুজিবুর রহমানকে এমনভাবে একটা দেবত্ব আরোপ করেছে যে আমরা যখন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে চাই তখন একটা দল, জামাত ইসলামী বিশেষ করে, তারা একটা ভিকটিমহুড একটা রোল একটা প্লে করে। হ্যাঁ, তারা যেহেতু পরবর্তীতে সময়ে আওয়ামী লীগের সময়ে এই যে মুক্তিযুদ্ধের যে ব্যবসা হয়েছে সেই ব্যবসার মধ্যে জামাত ইসলামী যেহেতু নিগৃহীত হয়েছে বিএনপির সাথে সাথে, সেহেতু তারা নিজেদেরকে ভিকটিম হিসেবে উপস্থাপন করে এবং তার বিপরীতে মুক্তিযুদ্ধকে উপস্থাপন করার চেষ্টা করে। কিন্তু তাই বলে ইতিহাস তো আসলে মিথ্যা হয়ে যাবে না, তাই না? যে কারণে আমার কাছে মনে হয় আওয়ামী লীগ এখন যেমন 5ই আগস্ট এবং তার আগের সময়ে জুলাই অভ্যুত্থানের সময়ে তাদের গণহত্যাকে ডিনায়াল করছে, সেটা অস্বীকার করছে, এখনও সেটাকে স্বীকার করছে না, সেরকম 1971 জামাত একই রোল আসলে সেখানে যেটা প্লে করেছে সেটা একইভাবে ডিনায়ালের মধ্যে এখনও বসবাস করছে। এভাবে আওয়ামী লীগ এবং জামাত তারা আসলে দুই মেরুর দুইটি দল একই রকমই আচরণ করছে বলে আমি মনে করি। আর আপনি যে কথাটা বললেন আমার কাছে মনে হয় যে এই বিষয়টা আসলে এইভাবে দেখা আসলে উচিত না। অবশ্যই যে কোনো ধরনের সমালোচনা, অপরাধ
সেগুলো করলে সেগুলো তো রিপারকাশন আসবে। আমার কাছে মনে হয় না সেটা 23 নম্বর দফায় আপনারা বলেছেন সেটা কি বলেছি আমি, আপনি আবার বলেন একটু দফাটা আমি যদি একটু সময় লাগবে তার মাঝখানে আরেকটা প্রশ্ন করে আমি একটু আপনি উত্তর দিতে থাকতে থাকতে আমি খুঁজে বের করব। মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতারা তো একটি ফোন কলের অপেক্ষা। এ পর্যন্ত কতজন লন্ডন থেকে ফোন কল পেয়েছেন? এই ফোন কলই কি চূড়ান্ত সিদ্ধান্ত কিনা কে ধানের শীষ নিয়ে আগামী নির্বাচনে লড়বে? ফোন কল, হ্যাঁ, এখানে ফোন কল কিন্তু অনেক রকম ফোন কল হচ্ছে। হ্যাঁ, এগুলো যাদেরকে মনোনয়ন দেওয়া হবে না তাদের কাছেও ফোন কল আসছে। হ্যাঁ, যাদেরকে হচ্ছে মনোনয়ন দেওয়ার জন্য কাজ করতে বলা হচ্ছে কিন্তু এখনও মনোনয়ন চূড়ান্ত হয়নি তাদেরকেও ফোন দেওয়া হচ্ছে। এবং আপনি জানেন যে তারেক রহমান আমাদের যে অ্যাক্টিং চেয়ারম্যান রয়েছেন তিনি কিন্তু তাদের তৃণমূল যে কর্মীরা রয়েছে তাদের সাথে একটা নিয়মিত ফোন কলে যোগাযোগ রাখেন এবং জুম কলে একটা যোগাযোগ রাখেন। সেহেতু যতক্ষণ পর্যন্ত না এটা আমাদের স্ট্যান্ডিং কমিটি এবং আমাদের যে নির্বাচনী কমিটি, যেটা স্ট্যান্ডিং কমিটি যেটা তারাই নির্বাচনী কমিটির মেম্বার হন, তারা যতক্ষণ পর্যন্ত না এটা অ্যাপ্রুভ করছেন আমাদের মনোনয়ন যাদেরকে দেওয়া হবে সেই লিস্ট, ততক্ষণ পর্যন্তকে আমরা এটা চূড়ান্ত বলতে পারছি না। তো যে কারণে ইনফর্মালি তো অনেক কথাই বলবেন, দলের মধ্যে অনেক কথা হবে, যে কারণে আমাদের সেই পর্যায় পর্যন্ত আমাদের অপেক্ষা করা দরকার রয়েছে। পেলেই আমি নমিনেশন পেয়ে গেছি এটা ভাবার না, কারণ ফোন কল করেও আমি এটা খুবই নিশ্চিত যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান এটা বলছেন না যে আপনাকে চূড়ান্তভাবে করা হয়েছে, আপনাকে বলছে আপনাকে কাজ করতে বলা হয়েছে, তাই না? যেটা 23 নম্বরে বলেছে এই 36 দফার মধ্যে কোনো রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্তৃক বিতর্ক তৈরি করে এমন কোনো বক্তব্য যাতে না দেয় তার প্রাক ব্যবস্থা থাকতে হবে, ইসির প্রতি রিকোয়েস্ট। এটা ব্যাখ্যা না, এটা আমার কাছে এটা মনে হয় না যে তারা এইরকম মেন করেছেন যে আসলে এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলতে পারবেন। এটা তো অ্যাবসার্ড, অবশ্যই কথা বলবেন, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবেন। আজকে এনসিপি আমাদের বিরুদ্ধে এতদিন ধরে কথা বলেছে, এখন জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলছে। আমাদের বিরুদ্ধে যখন এনসিপি কথা বলতে বলতে এমন একটা অবস্থানে নিয়ে গিয়েছিলেন যে জামাত সেটা সুফল ভোগ করেছে, এখন এনসিপির বাক্যবান যখন জামাত টের পাচ্ছেন তারা বুঝতে পারছেন এনসিপি আসলে কি। তো এইরকম যে এটা এগুলো হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। একটা দল আর একটা দলের প্রতি একটু বাক্যবান নিক্ষেপ করবেন, এটা কোনো সমস্যা না। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের এই রাজনৈতিক কালচার তৈরি হয়েছে কিনা যে আমরা সমস্যা সমাধানের জন্য একত্রে বসতে পারি, এক টেবিলে বসতে পারি এবং আলোচনার ভিত্তিতে সমাধানের দিকে যেতে পারি। 5ই আগস্টের পরে আমার কাছে মনে হয় এরকম একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে যেটা প্রশংসার যোগ্য। জি, আরিফুল ইসলাম আদিব, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর যমুনার সামনে ব্রিফিংয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন রাষ্ট্রপতি নন, আদেশ জারি করতে হবে প্রধান উপদেষ্টাকে। এর কারণ হিসেবে তিনি বলেছেন জুলাই গণঅভ্যুত্থানের জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটার একমাত্র বৈধতা অধ্যাপক ইউনূসেরই আছে, সেটা রাষ্ট্রপতি নেই। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারি করার প্রস্তাব দেয়া আবেগতাড়িত। সরকার এখানে শুধু প্রজ্ঞাপন জারি করতে পারে, রাষ্ট্র আবেগের উপর চলে না। তবুও প্রস্তাবকে স্বাগত জানায় বিএনপি। রাষ্ট্র কি আবেগ দিয়ে চলবে নাকি আদিব? রাষ্ট্র আবেগ দ্বারা যেভাবে চলে না এটা যেমন সত্য, ঠিক একই সাথে রাষ্ট্র আবার অনেক সময় দলগুলো তার স্বার্থের অনুপাতে চলে। যেমন আজকে যেভাবে বিএনপি যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ, স্বাধীনতা বিরোধী অবস্থান নানা বিষয় নিয়ে বলছে, ঠিক একইভাবে বিএনপি পাওয়ারে যাওয়ার জন্য সেই যুদ্ধাপরাধীদের বিষয়ে এসে তাদের সাথে একসাথে জোটবদ্ধ ছিল, 22 বছর ক্ষমতায় ছিল। ফলশ্রুতিতে বাংলাদেশের রাজনীতিতে জামাতের যে পজিশন, যে ক্ষমা চাওয়া ক্ষমা না চাওয়া, এই যে পজিশনগুলো এগুলো ডিপেন্ড করে যে জামাতকে কখন প্রয়োজন হচ্ছে কখন প্রয়োজন হচ্ছে না, যেটা বিএনপি জায়গা থেকে। এবং শুধু সেটাই না, যে ধরেন এই দীর্ঘদিন মানে এই জায়গার থেকে বিএনপির থেকে একটা ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করছিল যে জামাত এনসিপি বা এনসিপি জামাত, আবার জামাত সহ ডানপন্থী ব্লকের যারা ছিল তারাও এই ধরনের একটা ট্যাগিং করার ট্যাগিং করার চেষ্টা করছে না। এইটা যে জুলাই সনদের আগে এনসিপি জামাত ছিল, এটা বিএনপির ন্যারেটিভ, এটা সাধারণ মানুষের ন্যারেটিভ না। কারণ যেহেতু রাষ্ট্রের অনেকগুলো এস্টাবলিশমেন্ট এখন পর্যন্ত বিএনপির এবং জামাত তাদেরই সর্বোচ্চ মানে বিদ্যমান দলগুলোর মধ্যে জায়গাটা আছে, ফলশ্রুতিতে তারা এই এস্টাবলিশমেন্টটা এবং ন্যারেটিভটা তারা ইজিলি এস্টাবলিশ করতে পারে আর কি। তো ফলশ্রুতিতে উনি যে বিষয়টি বলছেন যে রাষ্ট্র আবেগের জায়গা না, আমরা তো
এই অভ্যুত্থানের পরপরই আমরা বলেছিলাম যে রাষ্ট্রপতির পদত্যাগ এবং অপসারণের বিষয়, এবং এটা নিয়ে আমরা মুভমেন্টও করেছি। সেখানে আমরা দেখেছিলাম যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির সেই জায়গায় একটা বড় ধরনের ভেটো ছিল, এবং তারা এটা নানা ধরনের বিষয় বলে যে রাষ্ট্র আনস্টেবল হবে, রাষ্ট্রের সংহতি নষ্ট হবে, এই বিষয়গুলো দিয়ে তারা সরে গেছেন। এবং একই সাথে পরবর্তীতে অন্য যে দাবিগুলো ছিল আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিতর বিষয়, সেই বিষয়েও কিছুটা শিথিলতা বা বক্তব্য দিয়ে না দিয়ে মাঝামাঝি জায়গা ছিল। তো ফলশ্রুতিতে বিষয়টা রাষ্ট্র যেভাবে আবেগ দিয়ে একেবারে চলে না, আবার একইভাবে রাষ্ট্র সম্পূর্ণভাবে স্বার্থ দ্বারাও চলতে পারে না, সেই জায়গাটিও দেখা উচিত। আদিব, আপনি বলেছেন যে জামাত এনসিপি এটা বিএনপির ন্যারেটিভ। একটা এক্সাম্পল দিয়ে আপনার কাছে একটু জানতে চাই। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পারওয়ার আপনাদের উদ্দেশ্য করে বলেছেন, তোমরা নতুন ছাত্রদের দল, জামাত ইসলামের সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরও বহুদূর যেতে হবে, জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিও না। তার এই কথায় আপনাদের রাজনৈতিক সহকর্মীরা বেশ খেপেছেন। কিন্তু খেপলেন যে নাহিদ ইসলাম আপনাদের দলনেতা, তাকে জামায়াত গ্রুমিং করেছে, তাকে জামায়াতই তৈরি করেছে, ও আমাদের ছেলে, ও আমাদেরই গড়ে দেওয়া। 5ই আগস্টের আগে জেলে থাকা অবস্থায় ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্তকে জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ কথাই বলেছিলেন। তো নাহিদকে যদি জামায়াত গ্রুমিং করে, তারা তো আপনাদের বাপ দাবি করতেই পারে নাকি? না, এটার বিষয় যেটা হচ্ছে, আমি এই অ্যান্সারটি আরও একটি গণমাধ্যমে দিয়েছি। সেটি হচ্ছে যে ধরেন জামাত যখন এখানকার রাজনীতি করতে পারেননি কিংবা রাজনৈতিক মূলধারার রাজনীতিতে অপ্রাসঙ্গিক ছিলেন, তখন হিস্ট্রির যে গুরুত্বপূর্ণ সন্তান বা হিস্ট্রির যারা গুরুত্বপূর্ণ নায়কের ভূমিকা ছিলেন, তাদেরকে তাদের দলের কর্মী কিংবা তাদের সাবেক কর্মী বলে এই প্রচারণাটা তাদের মধ্যে থাকে। কারণটা হচ্ছে তাদের না 5ই আগস্ট না, আপনি বলি এটা শুধু এখন না, আপনি 18 সালের কোটা সংস্কার আন্দোলন দেখেন, তাদের প্রচারণা আপনি দেখেন। এই 5ই আগস্টের পরে তারা কি প্রচারণা করছে, আমির হামজা থেকে শুরু করে বক্তব্যে 152 জন সমন্বয়কের ভিতরে 8জন শিবিরের। অথচ যখন এই সমন্বয়কদের নামে যখন ব্লেম আসতে শুরু করলো যে সমন্বয়করা নানা জায়গায় অসঙ্গতিমূলক কাজ করছে, তখন তিনি বলছে যে না, শিবিরের সমন্বয়করা ভালো, বাকি সমন্বয়করা এনসিপি। তাহলে এই যে ধরেন আপনার ন্যারেটিভ, মানে তখন কেন 102 জন এই প্রোপাগান্ডাটা তারা ছড়িয়েছে? কারণ ছড়িয়েছে যে দেশের মানুষ সমন্বয়কদের মাধ্যমে এই আন্দোলনের নেতৃত্বের তারা অংশগ্রহণ করছে, তখন তাদের এইটা পক্ষে ছিল যে হ্যাঁ 102 জন প্রচার করলে জামাতের পলিটিক্যালি এখানে প্রাসঙ্গিকতা বেশি হবে। এই কারণে তারা নানাভাবে এই বক্তব্যগুলো আসলে দিয়ে থাকেন। জি, আব্দুল নূর তুষার, মামলায় পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না এমন বিধান যুক্ত করে নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের মানে আরপিও সংশোধনের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। যারা পালিয়ে আছে তারা নির্বাচনে লড়বেন কিভাবে? মানে পলাতক আসামি মানেই কি অপরাধী? আর পলাতক আসামিরা নির্বাচনে অংশ নিয়ে জিতে যেতে পারে, এরকম কোনো আশঙ্কা থেকে এটা করেছে? মানে কেন এই আরপিওতে এটা আসলে তারা অনেকভাবে তারা ভাবছেন, অনেক কল্পনা করছেন, অতি কল্পনা, যে পালিয়ে থেকেও কেউ নির্বাচন করবে, তারপরে অভিযুক্ত হলেও কেউ নির্বাচন করবে। ফলে তারা যতভাবে পারেন আসলে দরজা বন্ধ করার চেষ্টা করছেন। আমি এতে কোনো অসুবিধা দেখি না, কিন্তু তারা যখন এইসব জিনিস সংশোধন করেন তখন তারা ভুলে যান যে স্বতন্ত্র প্রার্থীকে 1% ভোটারের অগ্রিম সমর্থন আদায় করে নিয়ে 2%, হ্যাঁ 2%, হ্যাঁ স্বতন্ত্রকে 2%, মানে ওর যেমন 2 লক্ষ ভোটার যদি থাকে তাহলে 4000 ভোটার, এখন এভারেজ ভোটার 4.5 লাখ অলমোস্ট। না, আমি 2 লাখ যে হিসাব দিচ্ছি, তো ধরেন 4.5 লাখ এভারেজ ভোটার হয়ে থাকলে প্রায় 8000 10,000 লোকের স্বাক্ষর সংগ্রহ করে এসে দাঁড়াতে হবে। একদিকে তারা পলাতকদেরকে নির্বাচন করতে দিবেন না, যারা এখানে আছেন যাদের কোনো দল নাই তাদেরকেও নির্বাচন করতে দিবেন না, কারণ এই 8000 10,000 ভোটার আইডি কার্ড নাম্বার সহ জোগাড় করে তাদেরকে দিয়ে সমর্থন এনে এবং তারপরে র্যান্ডম চয়েস, র্যান্ডম সিলেকশনে রিটার্নিং অফিসার ফোন করতে থাকে এবং জানতে চাইতে থাকে যে তারা আদৌ সমর্থন দিয়েছিলেন কিনা। অনেকে ভয়ের চোটে তখন বলে না স্যার দেই নাই, অনেককে গিয়ে এটাও বলে যে মানে এলাকার যারা অন্য দলের লোকজন যে তুই দিছিস কিন্তু এরপরে যদি হ্যাঁ বলিস তারপরে তোর খবর আছে। তো এইরকম একটা অবস্থা যে স্বতন্ত্র প্রার্থীদের জন্য তারা তৈরি করে রেখেছেন, কই সেইখানে তো তাদের চোখ যায় না। আমি মনে করি আগে তাদের এই আইনটা বদলানো দরকার ছিল। স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র দাঁড়াবেন কারণ তার কোনো দল নাই অথবা কোনো দলের আদর্শের সঙ্গে তিনি নিজেকে যুক্ত মনে করেন না। আর তিনি যে জামানত দিবেন সেই জামানত বাজেয়াপ্ত হলে তিনি 0 ভোট পেলে তার যে লজ্জা সেটা তিনি নেবেন। এত কি দায় পড়েছে নির্বাচন কমিশনের যে জামানত নষ্ট হবে, অথচ এই যে 10-12 হাজার ভোট সংগ্রহ করার জন্য তাকে যে পয়সা খরচ করতে হয়, অন্তত একটা রিক্সা ভাড়া করলেও কত টাকা লাগবে আপনি চিন্তা করে দেখেন। সেই ব্যয়টা সে আগেই করাচ্ছে একজনকে যে কিনা হয়তো নির্বাচনে দাঁড়াতে পারবে না ভোট সংগ্রহ করতে না পারার কারণে। এটা সম্পূর্ণভাবে মানুষের নাগরিক অধিকারের হস্তক্ষেপ করা। আর যে কথাটা এই আলোচনায় হচ্ছিল যে মামলায় পলাতক ছাড়াও একটু আগে একটা আলোচনা হচ্ছিল
যে এই 80% বিভিন্ন জায়গাতে কর্মকর্তা একটি বিশেষ দলের। তো এই যে আমি যদি এখন বলি যে 80% চিকিৎসক নিয়োগ বদলি বাণিজ্য হয়েছে, এটাও একটা বিশেষ দলের। এবং আমাদের স্বাস্থ্য সংস্কার কমিশন যখন কথা বলেছে, আমি বলবো না যে ওনারা যেমন বিশেষ দল বলেছেন, হ্যাঁ সবই বিশেষ দল। হ্যাঁ, তো এখন বিশেষ বিশেষ দলের বিশেষ বিশেষ জায়গাতে পদায়ন হয়েছে। একজন মেডিকেল সিস্টেমে যে ডিজি, তাকে বসতেই দেয় নাই চেয়ারে। মানে উনি নিযুক্ত হওয়ার পরে বেশ কিছুদিন স্বাস্থ্য উপদেষ্টার পাশে বসে অফিস টফিস করে তারপর ওনাকে চলে যেতে হয়েছে। এরকম যে একটা অবস্থা তৈরি করা হয়েছিল, এটা কিন্তু এখন না, একেবারে বিপ্লবের পর। তখন তারা এইসব চাপগুলি কেন দিয়েছিলেন? তার মানে তারা প্রশাসনের দলীয়করণ করতে সকলেই চেষ্টা করেছেন। তার মানে পাটোয়ারি সাহেব যে বলেছিলেন যে গনিমতের মালের মতো সবাই ভাগ করে নিয়েছে, সেটা কিছুটা আপনার কথা থেকে পাচ্ছি। শেষের দিকে আমি একদম ডক্টর সাইমন পারভেজ, আরপিও সংশোধনের এই খসড়া অনুমোদনে আরও বলা হয়েছে নির্বাচনী জোট হলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনের প্রতিযোগিতা করতে হবে। সেইটা আপনাদের জন্য কোনো সমস্যা কিনা, না ভোট ফেরত আসছে সেটাও একটু করে বলবেন ছোট করে। তবে আপনার কাছে যে আমার মূল প্রশ্ন, কিশোরগঞ্জের সাবেক বিএনপি নেতা ও আইনজীবী ফয়জুল করিম আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য জানান এবং তারপরে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা ফেসবুকে তার দলে যোগদানের খবর প্রচার করেন। এটা নিয়ে বেশ আলোচনা চলছে। বিএনপির রিঅ্যাকশন কি? ফয়জুল করিমকে সেটা আমি জানি না, কিন্তু আমি এই নিউজটি আমার চোখে পড়েছে। এখানে বিষয়টা শুধু এটা বিএনপি সমস্যা বলে আমি মনে করি। ফয়জুল করিম হচ্ছে, আমি বুঝতে পেরেছি ওটা যেই হোক, তুমি হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল মনে হয় একটা নেতা, কিন্তু এটা শুধুমাত্র বিএনপি সমস্যা না। যদি আমরা এটা শুধুমাত্র বিএনপি সমস্যা হিসাবে বিবেচনা করি, তাহলে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে আবার ফিরিয়ে আনার জন্য তোড়জোড় হবে সামনে। এই সমস্যাটা আসলে পুরো বাংলাদেশেরই ডেমোক্রেসি বা গণতন্ত্রের পক্ষের যে শক্তিগুলো রয়েছে, সেটা এনসিপি হোক, জামাত ইসলামী, এখন তাদেরকে গণতান্ত্রিক বলছেন, বিএনপি, এই প্রত্যেকটা দলেরই এটা একটা সমস্যা। এই দলের সমস্যা কেন? কারণ 5ই আগস্টের পরে আমরা শেখ হাসিনা কোশ্চেন এবং আওয়ামী লীগ কোশ্চেন, এই দুইটা কোশ্চেন আমরা আসলে সলভ করতে পারি নাই। যেখানে এই দুইটা কোশ্চেন ঐক্যমত্য তৈরি করা সবার আগে দরকার ছিল, যে আমরা আসলে আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের কি করব, আওয়ামী লীগের যারা নেতৃস্থানীয় তাদের কি করব, আওয়ামী লীগের যারা গণহত্যা এবং বিভিন্ন রকম বড় ধরনের দুর্নীতিতে যুক্ত ছিল তাদের কি করব। সেই সাথে সাথে শেখ হাসিনা এবং তার এই যে শেখ মুজিব ফ্যামিলি, যারা একটা আনকোয়েশ্চেনেবল একটা ক্যারেক্টার, একটা কাল তৈরি করেছিল বাংলাদেশে, যে তাদেরকে কোনো প্রশ্ন করা যাবে না, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে, এটা নিয়ে রাজনৈতিক দলগুলো একসাথে বসেননি। যখন বসেননি, তখন এই ধরনের প্রবলেম সামনের দিনে আমরা আরও দেখতে পাবো। এটা আজকে বিএনপির জেলা লেভেলের একটা নেতা হয়তো হয়েছে, পরবর্তীতে বিভিন্ন দল থেকে এটা হতে পারে। এবং এটা বিএনপির আসলে সমস্যা বলে আমি মনে করি না। এটা ব্যক্তিগতভাবে একজন দুজন কি সিদ্ধান্ত নিল, সেটা বিএনপিকে আসলে রাজনৈতিকভাবে কোনোভাবে প্রভাবিত করবে না। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, গুম খুনের বিচার নিশ্চিত, আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা, 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এবং এটা নিয়ে আসলে সরকার চাপে আছে কিনা বোঝার চেষ্টা করছি আমরা। আপনারা যারা রাজনৈতিক দলের নেতৃস্থানীয় আছেন, বা আপনারা আসলে সরকারে তো আপনাদের প্রভাব আছে, আপনারা সরকারকে কেমন করে বলছেন এই বিষয়ে? দেখেন, গুম খুনের ব্যাপারে আমরা সবচেয়ে সোচ্চার, এবং এখানে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগের কার্যক্রমের যে নিষেধাজ্ঞা, এটা আমরা কিন্তু ছাত্রদের আন্দোলনের সাথে মাঠে যেয়ে সেটাকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করেছি। কাজেই আমাদের অবস্থান পরিষ্কার, বাকিদের অবস্থান কিন্তু পরিষ্কার না। আমার ভাই আদিব বলেছে রাষ্ট্রপতি ইস্যুসহ আওয়ামী লীগ নিষিদ্ধ, জাতীয় পার্টি এবং 14 দলের নিষিদ্ধের ব্যাপারে আমাদের কর্মসূচি চলছে, সো দ্যাট এগুলোকে ছাড় দেওয়ার ব্যাপারে আমাদের কোনো অবস্থান নেই। এই 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে আসলে ইগনোর করতে পারবে সরকার তো জনগণের সেন্টিমেন্টকে তাদের সামনে তুলে ধরবে, তাহলে সরকার জনগণের পক্ষে থাকবে এবং জনগণ যেটা চাচ্ছে সেটাই প্রতিষ্ঠানগুলোকে বোঝানো সহজ হবে। আর একটা বিষয় আমি বলতে চাই, দলের কনসার্ন ছাড়া আমিরে জামাত এই ক্ষমা প্রার্থনা করেন না। আমার ভাই একটা কথা বলছিলেন যে দলীয় ফোরামে এটা বলতে হবে। দ্বিতীয় আমাদের দেশের সকল গণহত্যার বিচার কিন্তু আমিরে জামাত চেয়েছেন, ইতিপূর্বের বলতে হবে। দেখেন, জিয়াউর রহমানের সময়ও কিন্তু কত মানুষ হত্যা হয়েছিল, এটা কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে কেউ তুলে ধরতে পারেনি এবং ধরেও না। বিচার হলে সবার বিচার হওয়া উচিত, সবার কর্মকাণ্ডই আসা উচিত, শুধু একটা জায়গায় রিজিট থাকা। আমরা শাপলার গণহত্যার বিচার চাই,
আমরা হেফাজতের গণহত্যার বিচার চাই, আমরা সকল গণহত্যার বিচার চাই। যে অপরাধী সে যে দলেরই হোক তার বিচার হওয়া উচিত, এটা আমরা মনে করি। শেষ করতে হবে। জি সাইমন পারভেজ, আপনি মধ্যে একটা লাইন বলতে চান? জি শেষ। যে আমি বলতে চাই শুধুমাত্র যে সকল গণহত্যার বিচার মানে হচ্ছে 1971 সালে যে গণহত্যা হয়েছে সেটারও বিচার আসলে সকল রাজনৈতিক দলে চাওয়া উচিত বলে আমি মনে করি। এবং আমরা যারা এখন রাজনীতি করছি তাদের আসলে স্লোগানটা এটাই হওয়া উচিত যে দিল্লি না পিন্ডি না, আসলে আমাদের বাংলাদেশি আমরা, এবং বাংলাদেশের স্বার্থই আমাদের আসলে সামনের দিনগুলোতে দেখতে হবে। এবং আমরা অনেক সময় ছোট ছোট ইভেন্ট নিয়ে কথা বলি, কিন্তু তার চাইতে রাজনৈতিক প্যাটার্ন নিয়ে কথা বলা ভালো। বিশেষ করে মধ্যপন্থী যে রাজনৈতিক দলগুলো রয়েছে বিএনপি এবং এনসিপি, আমার কাছে মনে হয় তারা আসলে প্রতিপক্ষ নয়, বরং একসাথে, এবং কিছু কিছু ক্ষেত্রে জামাতে ইসলামীর একসাথে একটা ঐক্যমত থাকা দরকার কিভাবে আমাদের বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যায়।